গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে একটুখানি স্বস্তির নিঃশ্বাস এই বৃষ্টিতে। তো আজকের সকলকে ব্লগের প্রথমেই জানাই বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা। সুন্দরবন থেকে সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটাও আবার আমাদের গাছের ফুল থেকেই শুরু করলাম। বৃষ্টি পেয়ে যেমন মানুষজন মানে কি বলবো, পশু পাখি গাছপালা একদম স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, তেমনি ফুল গাছগুলোও যেন একদম নতুন রূপে জীবন্ত আর তরতাজা হয়ে উঠেছে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ভিডিওটা দেখো এখান থেকেই শুরু করছি। তোমরা তো জানোই গত দুদিন ধরে ভালোই রকম বৃষ্টি হচ্ছে, আর আমাদের সুন্দরবনের এলাকায় মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই দিকে তো আরও ভালোই রকম বৃষ্টি হচ্ছে। আর আমাদের যেহেতু নদী প্লাবিত এলাকা, বৃষ্টি তো স্বাভাবিকভাবেই হবে, তো তুলনামূলকভাবে বেশিই হবে। তো সে যাই হোক, এদিকটায়ও গত দুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। আর আজকের ভিডিওটা দেখো একদম মায়ের মানে কি বলবো দুধ দোয়ানো থেকে শুরু করেছি। সকালে উঠে সেই একঘেয়ে মানে জীবন, আর আজকের সকালটা অনেকটা দেরি করে হয়েছে আমার, যেহেতু বৃষ্টি ভেজা বুঝতেই পারছো, ঘুম থেকে উঠতে উঠতেই প্রায় 6:30 বেজে গিয়েছিল। তো তারপরে যেহেতু টুকটাক যা নিজের কাজ থাকে সেগুলো করে পড়াতে বসেছি। আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে, সাধারণত 6:30-র মধ্যেই পড়াতে বসে যাই, আর আজকে 7টা হয়ে গিয়েছিল। তো ওই জন্য সকালটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন কিন্তু ঘড়িতে বেজে গিয়েছে সকাল 9টা, আর 9টার সময় দেখো গরু তো হালকা ছিটে ফোটা বৃষ্টি পেয়েইছে, দেখতেই পাচ্ছ। তো মা কী করেছে, মাঠ থেকে তুলে নিয়ে চলে এসছে একদম, কারণ মাঠে মোটামুটি জল টুকটাক হয়ে গিয়েছে, গরু দাঁড়াতে পারবে না। প্রচণ্ডভাবে বৃষ্টি হলে কি হয় বলো তো, মাঠের জলের সাথে সাথে না এমনি মাছি মশা প্রচণ্ডভাবে গরুর গায়ে বসে। তো ওই জন্য দুধটা ঠিক দোয়ানো যাবে না, গরু তো এমনি চারিদিকে লাফিয়ে বেড়াবে। তো ওই জন্য মা ঘরেই গরুটা তুলে নিয়ে এসছে। এখানে গরু বাঁধা থাকতো, তোমরা তো দেখেইছো যখন একদমই মাঠের দিকে ধান চাষ ছিল সেই সময়। এখন যেহেতু ধান টান সমস্ত কিছু উঠে গিয়েছে, তো ওই জন্য গরুগুলো একদম চারিদিকের মাঠে ঘুরে ঘুরে খেতে পারে। তো গরুর দুধটা এখানে দুয়ে নিচ্ছে, আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা মা কেমন করে সন্তানকে ভালোবাসে। মা এই দিকটায় গাই দোয়াচ্ছে, আর দেখেছো আমাদের গরুটা তার বাছুরকে স্নেহে পুরো চেটে চলেছে একই তালে। আর আজকে প্রথমবার আমি তো গাই মানে এর আগে দোয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, কিন্তু এমনভাবে তাড়াতাড়ি এসে বাছুরটা লেগে গেল, তো ওই জন্য আস্তে আস্তে হালকা করে টান যেভাবে দিতে হয় মা বলে দিল ওইভাবে টান দিলাম। দেখো এই যে মা এখানে গাই ধোয়াচ্ছে, আর ভালোই রকম টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু দেখো জলের দিকে অল্প মানে কি বলবো, যাকে বলে না একদম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তো সেই বৃষ্টিটা হচ্ছে। পুকুরগুলো একদম শুকনো ছিল, দেখেছো জলে ভরে কতটা জল হয়ে গিয়েছে। আর আকাশের দিকটায় দেখো ঘন কালো মেঘ পুরো আকাশটাকে ছেয়ে আছে। মনের মধ্যে একদিকে যেমন আনন্দও হচ্ছে, অন্যদিকে বিষাদের সুরও বাজছে। কেন বলো তো, নেক্সট ব্লগে অবশ্যই জানতে পারবে যে এত বৃষ্টিতে সবশেষে যখন স্বস্তির নিঃশ্বাস, তখন কেন মনে এত কষ্ট পাচ্ছি, অবশ্যই তোমাদেরকে বলবো। এই ব্লগে নয়, নেক্সট ব্লগে অবশ্যই বলবো। তো দেখো এখানে ছাগলগুলো প্রায় রকম ভিজে গিয়েছে, আমাদের বাবাও মাঠ থেকে চলে আসলো, মাঠে গিয়েছিল, আর মা ওই দিকটা একাই গাই দোয়ানোর কাজটা কমপ্লিট করছে। আর এখনই যেন বৃষ্টি নামবে, এত কালো মেঘ হয়ে গিয়েছে চারিদিকটা, একদম পুরো ঘনিয়ে এসেছে মেঘের ছটা। তো চলো, মায়ের এই দিকটায় গাই দোয়ানো হয়ে গিয়েছে, ওই দিকটায় আমিও বাড়ি চলে আসছি। আর দেখো আমাদের পায়রাগুলো ঘরের মধ্যে এসে আশ্রয় নিচ্ছিল, তারা দিলাম অমনি উড়ে চলে গেল। দাদা একটু সকাল সকালই আজকে চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছিল বাজার থেকে। তো দেখো এখানে বড় বড় যে চিংড়ি হয় সেই চিংড়ি। তো দুঃখের বিষয় বাড়িতে নারকেল নেই, ওই জন্য একটু মালাইকারি বানানোর ইচ্ছে ছিল, কিন্তু নারকেল না থাকার কারণে সেটা আর হয়ে ওঠেনি। তো দেখো চিংড়ি মাছগুলো মোটামুটি বড় আছে। অবশেষে কী আর করা যাবে, অগত্যা চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে বৌদি একটু রান্না করবে বলল। আর যদি নারকেলটা পাওয়া যেত তাহলে আমিই বানাতাম মালাইকারিটা। সে যাই হোক, চলো আজকের বৌদির হাতে সর্ষে দিয়ে চিংড়িটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো প্রথমেই চিংড়ি মাছ কিছুটা রেখে দিয়েছিল, অতগুলো দেয়নি, সবাই 2 পিস করে দিয়েছিল বাড়ির সকলের, কারণ আরও তরকারি রয়েছে, আবার তার উপরে আজকের হবে চিকেন মানে মাংস। তো ওই জন্য 2 পিস করে চিংড়ি মাছ নিয়ে বৌদি এখানে দেখো মশলা করে নিচ্ছে, আর ওই দিকটায় চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিচ্ছে। মানে কি বলবো তোমাদেরকে, যদি নারকেল দিয়ে মানে নারকেলের দুধ দিয়ে যেটা বললাম মালাইকারি যদি করো, কিংবা চিংড়ি মাছের ঝাল যাই করো না কেন, চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, চিংড়ি মাছ বেশি ভাজলে না শক্ত হয়ে যায়, খেতে ভালোই লাগে।
লাগে না। তো কোনো রকম কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নেড়ে নিল। আর দেখো এখানে ফোড়নের শুকনো লঙ্কা রয়েছে, তেজপাতা রয়েছে, আর একটু কালো জিরে তোমরা দিতে পারো। বাড়িতে আমাদের কালো জিরে শেষ হয়ে গিয়েছিলো, তাই একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিয়েছে বৌদি। কালো জিরে দিলে বেশ ভালো হয় কিন্তু এতে। তো সে যাই হোক, ফোড়নে এগুলো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা একটু ঘষে নিয়েছিল, মানে বাটা, পেঁয়াজের বাটা যাকে বলে। তো পেঁয়াজের বাটাটা দিলে কি বলো তো, তরকারিটা একটু গ্রেভি গ্রেভি ভাব আসবে, তো ওই জন্য দেওয়া। নয়তো পেঁয়াজ কুচিও তোমরা ইউজ করতে পারো। আর একটা টমেটো থাকলে তো কথাই নেই, আর বাড়িতে টমেটোও শেষ হয়ে গিয়েছে। তো সে যাই হোক, এখানে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তো মশলাটা ভালো করে কষে গেলে ভেজে রাখা যে চিংড়ি মাছ রয়েছে না, তো ভেজে রাখা চিংড়ি মাছটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা চিংড়ি মাছের ভেতরে ভালো করে একদম কষানো হয়ে যায়। তারপরেই কিন্তু এর মধ্যে অল্প জল দিতে হবে। তো যেহেতু সর্ষে বাটা পড়লে পরে একটু সর্ষে বাটার জল জল ভাব থাকে, সেটা পড়বে। তো ওই জন্য অল্প করে দেখো, এই যে অল্প করে জল দিয়ে দেওয়া হলো। এবার তরকারিটা ফুটে আসার জন্য অপেক্ষা করা হবে। তো অবশেষে দেখো তরকারি কিন্তু ফুটে গিয়েছে। তো তরকারি ফুটে আসার পরে তারপরে কিন্তু এর উপর দিয়ে সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম পুরো চিংড়ি মাছে, মানে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ। অনেকে ভাপেও করে, একদম সমস্ত কিছু মাখিয়ে তেল দিয়ে উপর থেকে ছড়িয়ে ভাপে করে নেয়। আর এদিকটা রয়েছে আমাদের গরুর জাবনা। গরুর খাবার তো হয়ই প্রতিদিনই, তোমরা দেখেইছো। তো বাজার থেকে এখনও মাংস আসেনি, মাংসটা হবে। আর চিংড়ি মাছটা এখানে হয়ে গেল, আর মাগুর মাছের তরকারিটা তো হয়ে গিয়েছে, মানে বৌদি দুটো বানিয়ে ফেলেছে অলরেডি। আর সবশেষে হবে মাংস, সেটা হচ্ছে মায়ের ডিপার্টমেন্ট আর কি। তো দেখো এই যে মাগুর মাছের একদম পুরো তরকারি আলু দিয়ে, আর ওই দিকটায় চিংড়ি মাছ হয়ে গেছে, আর এই দিকটায় দেখো দাদা মাংস আর অনেকটা মাছ পাঠিয়ে দিয়েছে। আমাদের না এরকমই হয়েই থাকে, এই যে রান্নার টাইমে যদি কাউকে পেয়ে যায় বাজারে, তো তাহলে মাছ অল্প কিছু রান্নার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু পরে আবার দাদা যখন আসে তখন এক গাদা মাছ। এই মাছটা নিয়ে আসলে কেটে ফ্রিজে রেখে দেওয়া যায়, পরের দিনের জন্য খুব সুবিধা হয়, তাহলে সকাল সকাল রান্না করা যায়। মাছের বাজারটা করার জন্য রোজ দিন কি বাজারে যাবে বলো? আর বাবা তো দেখেইছো প্রতিদিনই কাজ থাকে, বাজারে যাওয়ার মতন কেউ থাকে না। তো ওই জন্য দেখো এখানে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, আর ছোট্ট ছোট্ট যে কি বলবো, পমফ্রেট মাছের বাচ্চা যেগুলো বলি না, এই যে দেখো ছোট্ট ছোট্ট পমফ্রেট মাছের বাচ্চা। আর এখানে নিয়ে এসছে অল্প একটু মাংস, মানে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, 500 মাংস এখানে নিয়ে এসছে। আর রাতের বেলা যেহেতু সকলে খাবে বলেছে খিচুড়ি, তো ওই জন্য বেশি মাংস আর হয়নি, যে দুবেলার রান্নার ব্যাপারটা নেই, রাতের বেলা আমি বানাবো খিচুড়ি। তো দেখো এখানে মাছ কাটতে বসে গিয়েছি, কত মাছ দেখো কেটেই যাচ্ছি, কাটা আর কিন্তু শেষ হচ্ছে না। ছোটো মাছ কাটতে দেখবে অনেকটা বেশি সময় লাগে। মা ওই দিকটায় মাংস করবে বলে চলে এসছে, আর বৌদির তো দুটো তরকারি হয়েই গিয়েছে, আর আমি এখানে মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে তারপরে যাব স্নান করতে। আর সেই সঙ্গে মায়ের মাংসের আলু পেঁয়াজ সেটাও কাটতে হবে। তো ওই জন্য দেখো তাড়াতাড়ি করে মাছটা কেটে নিচ্ছি। আর মাছ একদম কেটে ধুয়ে রাখতে রাখতে অনেকটা সময় লাগবে, কারণ মাছ যখন প্রচুর পরিমাণে হয় তখন কেটে ধুয়ে বেছে উঠতে উঠতে অনেকটা সময় লাগে। সবচেয়ে বেশি সময় লাগে ছোট মাছ বাছতে, বড় মাছ কিন্তু বাছতে অত সময় লাগে না, ছোট মাছ বাছতে সবচেয়ে বেশি সময় লেগে যায়। তো দেখো ওখানে যে মাংসটা রাখা আছে, আর মা মাঠে গিয়েছিল গরুর কাছ থেকে চলেও এসেছে, তো ওই জন্য মা বসে গিয়েছে ওখানে। আর বৌদি এদিকটায় সমস্ত মশলা বেটে দিচ্ছে, বেটে একদম মাকে গুছিয়ে রেডি করে দিচ্ছে। আর আমি এখানে দেখো মাংসের আলু পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নিলাম, ছোট পেঁয়াজ তো ওই জন্য পরিমাণে অনেকগুলো ছাড়াতে হয়েছে, কিছু করার নেই, বাগানেরই ছোট পেঁয়াজ, তোমরা তো দেখেইছো। এবছর আমাদের পেঁয়াজের পরিমাণটা না, প্রত্যেক বছরই প্রচুর পরিমাণে বড় বড় পেঁয়াজ হয়, আর এবছর একেবারে একদম কি বলবো, একদমই ভালো হয়নি পেঁয়াজ যাকে বলে। তো সে যাই হোক, পেঁয়াজগুলো ছাড়িয়ে দিয়েছি, মাংসের আলু কেটে দিচ্ছি। এবার চলে যাব, আমার মোটামুটি দায়িত্ব শেষ, মাছগুলো গুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজে, স্নানে। তো দেখো স্নান করে চলে এসেছি একদম। আর সারাদিনের মধ্যে কি বলবো, সবচেয়ে যদি ভালো কাজ কিছু থেকে থাকে না বন্ধুরা, সেটা হচ্ছে স্নান। দেখবে স্নানের পরে নিজের মনটাও যেমন ভালো থাকে, যতই মন খারাপ থাকুক বা যতই মনে কষ্ট থাকুক, দুঃখ থাকুক, যাই থাকুক না কেন, স্নানের পরে কিন্তু যেন মনে হয় ধুয়ে মুছে সব সাফ হয়ে গেল। সেই সময়টা, মানে সেই মুহূর্তটা, স্নানের পর মুহূর্তটা বেশ নিজেকে স্বচ্ছ পরিষ্কার সব দিক থেকে যেন ভালো লাগে আর কি, মনটা ভালো হয়ে যায়। আজকে মনটা এমনি
একটু খারাপ ছিল, মানে মনের দিক থেকে যেন কেমন একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল যাকে বলে। সবসময় তো মানুষের মন মানসিকতা একরকম যায় না বলো। তো তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো মন মেজাজ একটু শুকনো শুকনো ভাব। তো সে যাই হোক, এখানে দেখো ভালো করে ক্রিমটা মেখে নিচ্ছি। আর বাইরে বৃষ্টি হলে না, স্নান করলে আমার খুব সমস্যা, একটু মনে হয় একদম ড্রাই ড্রাই ভাব, এরকম একটা মনে হয়, শুকনো শুকনো ভাব আমি ফিল করি। এটা আমার স্কিনেরই সমস্যা বলো যাই বলো। তো সে যাই হোক, চুল আজকে যেহেতু ভেজাইনি, কারণ কি বলো তো, বৃষ্টি হলে না চুল ভেজালে একদমই শুকতে চায় না। আর তার থেকেও বড় কথা, আমাদের এখানে মানে সুন্দরবনে এরকমই পরিস্থিতি, আকাশে মেঘ উঠুক কি না উঠুক সঙ্গে সঙ্গেই কারেন্টটা যাবে চলে। সেই যে যাবে কখন যে আসবে তার আর কোনো মানে কি বলবো পাত্তা নেই। আসলে কি বলো তো, কারেন্টটা এই কারণে বন্ধ করে দেওয়া হয়, বৃষ্টির সাথে সাথে এখানে তো ঝোড়ো হাওয়া বইতে থাকে, আর তার উপরে প্রচুর গাছপালা এদিকে রয়েছে, গাছ একদম কারেন্টের তারের উপরে বা পোস্টের উপরে পড়ে যাতে কোনো বিপত্তি বা বিঘ্ন না ঘটে, সেজন্যই কারেন্টটা বন্ধ করে দেওয়া হয়, এছাড়া আর কিছুই নয়। তো চলো, আজকে চুলটা এমনি সিম্পলি একদম বেঁধে খোঁপা করে নিলাম, একটা ক্লিপ লাগিয়ে নিলাম। এবার একটু যেহেতু গতদিন শ্যাম্পু দিয়েছিলাম না, সিঁদুরটা পরা হয়নি, আর ওইভাবে চুলটা ভেজা ভেজা ছিল। আর মানে কি বলবো, অনেকক্ষণ পর্যন্ত বিছানার মধ্যে ছিলাম, তো ওই জন্য চুলটা শুকনোও হয়নি, ওই জন্য সিঁদুরও পরিনি, তাই আজকে স্নান সেরে আগে সিঁদুরটা পরে নিচ্ছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে চিকেনের মানে মায়ের হাতের মাংসের তরকারিটা শেয়ার করা হয়নি, কিন্তু নেক্সট ব্লগে অবশ্যই কোনো দিন মাংস হলে শেয়ার করে দেবো। আমি একদম স্নানে চলে গিয়েছিলাম, আর সেই মুহূর্তে মায়ের মাংস হয়ে গিয়েছিল। তো চলো, সবশেষে দুপুরের খাওয়া দাওয়ার পরে চলে এসেছি পুকুর ঘাটে, বাসনগুলো মেজে নেবো, বাসনগুলো এখানে ভিজিয়ে রাখা ছিল, বাসনগুলো মেজে নেবো। আর তার সঙ্গে তোমাদের একটা জিনিস দেখাবো, দেখো যেই পুকুরের জল তোমরা 2 দিন আগে দেখেছো আমার হাতে পাচ্ছিল না, হাতে পাচ্ছিলাম না, ঘাট থেকে কত উঁচুতে জল ছিল তোমরা দেখেছো, আর আজকে দেখেছো একদমই জল একদম ঘাটের মুখে চলে এসছে। তাহলে দেখো, প্রকৃতিই মানুষকে হাসাতে পারে, প্রকৃতিই মানুষকে কাঁদাতে পারে, প্রকৃতিই মানুষকে সুবিধা দিতে পারে, আর প্রকৃতিই মানুষের থেকে সুবিধা নিয়ে নিতে পারে। সব কিছুই কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল। মানুষ মানে প্রত্যেকটা প্রাণী যেহেতু প্রকৃতির উপর নির্ভরশীল, সেটা কথা নয়, তাই বলছি তোমাদেরকে যে প্রকৃতি সব কিছু আমাদের সাথে করতে পারে, হাসাতে, কাঁদাতে, আনন্দ দিতে, দুঃখ দিতে, খুশিতে রাখতে, সব কিছুতে। তো সে যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে সারাদিনটা ভালোই রকম কেটে গেল, সমস্ত কিছু একদম পুরো সকাল থেকে দুপুর পর্যন্ত। আর এখানে আমি ব্লগটা শেষ করব। তোমরা যদি বলো যে দিদিভাই একদমই রাতের বেলাটা শেয়ার করে না, তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, নেক্সট ব্লগ থেকে অবশ্যই একদম সন্ধে পর্যন্ত শেয়ার করার চেষ্টা করবো। সন্ধ্যের দিকে তেমন কোনো কিছু থাকে না, তো ওই পড়ানো বিকেল থেকে সকলে চলে আসা, এই হচ্ছে ব্যাপার আর কি। সে যাই হোক, এখানে ভিডিওটা আমি শেষ করছি বন্ধুরা। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তোমাদের কমেন্ট অবশ্যই অবশ্যই আমার মানে কি বলবো, দেখলে একটা মনের দিক থেকে আনন্দ, স্যাটিসফ্যাকশান হয় না, সেটা কিন্তু ভালো লাগে। যে কে কোন জেলা থেকে দেখছো, আমি তো একদম সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের সাথে মানে কি বলবো ভিডিও শেয়ার করছি, প্রত্যেক দিনে ডেইলি রুটিন শেয়ার করছি। তো চলো বন্ধুরা, সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলকে টাটা।